মেলায় ঘুরতে গিয়ে একটা মেয়ের উপরে নজর আটকে গেল। মেয়েটার দিকে হা করে তাকিয়ে আছি। মেয়েটার হাসিটা যেন কলিজা ছিদ্র করে অপর প্রান্ত দিয়ে বেরিয়ে গেছে। এমন সুন্দরী ললনা এর আগে আমি কখনো দেখিনি। এক কথায় বলতে পড়ি। এমন সময় তিশান ডাক দিয়ে বলে, আরে দোস্ত, মেয়েটা তো চলে যাচ্ছে। তিশানের কথায় হুঁশ ফিরে আসলো। হ্যাঁ তাই তো, মেয়েটা তো চলে যাচ্ছে। এখন কি করা যায় বন্ধু? মেয়েটা তো কলিজায় দাগ লাগিয়ে দিয়েছে। চল একটা কাজ করি, মেয়েটার পিছু নেই। ওকে চল। আমি আর তিশান মেয়েটার পিছু নিলাম। মেয়েটা মেলায় ওর বান্ধবীদের নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কলিজাটা বারবার খালি মোচড় দিচ্ছে। ইচ্ছে করছে এখনই গিয়ে ভরা মজলিসে সবার সামনে প্রপোজ করি, কিন্তু না, তা করা যাবে না। এভাবে প্রায় 30 মিনিট মেয়েটার পিছু নিলাম। মেয়েটাও হয়তো কিছু টের পেয়ে গেছে। হঠাৎ দেখি মেয়েটা আমার দিকেই আসছে। বন্ধু এখন কি করব? মেয়েটা তো আমার দিকেই আসছে, কিন্তু তিশানের কোনো সাড়া শব্দ নেই। পাশে ফিরে দেখি বেটা পালিয়েছে। এখন তো বুক ধুপুক ধুপুক করছে। আল্লাহ কি স্বার্থপর বন্ধুরে, বিপদের সময় লেজ গুটে পালিয়েছে। মামুর বেটা একবার সুযোগ পাই, তোমাকে স্বার্থপর বন্ধু পরিচয় আমিও দিব। এটা একদম আমার কাছে চলে আসে আর বলল, এই ছেলে, কি সমস্যা তোমার? কোথায় কি সমস্যা? এই কথা ঘুরাচ্ছিস কেন রে তুই? সমস্যা যদি নাই থাকে তাহলে আমার পিছু কেন নিচ্ছিস? আমি চুপ করে আছি। কি রে, কথা বলছিস না কেন? এত সময় তো আমার পিছু পিছু ঠিকই ঘুরঘুর করেছিস, এখন কথা বলতে সমস্যা কোথায়? আসলে সত্যি বলতে কি, প্রথম দেখায় আপনাকে ভালো লেগে গেছে। ভালোবেসে ফেলেছি, তাই আপনার পিছু নিয়েছি। এই ছোট লোকের বাচ্চা, কি বললি তুই? বলে গালের মধ্যে ঠাস করে থাপড় বসিয়ে দেয়। আমি তো পুরাই মেয়েটার কাণ্ড দেখে। মেলার অনেক মানুষ আমার দিকে তাকিয়ে আছে। লজ্জা একদম মাথা কাটা যাচ্ছে। এই তোর কত বড় সাহস যে তুই আমাকে ভালোবাসার কথা বলিস? দেখতে তো পুরো ফকিন্নির মতো লাগে। তোর কোনো যোগ্যতা আছে আমাকে ভালোবাসার? আমার বাবা কি করে জানিস? আমার বাবা হচ্ছে ওসি, আর তোকে দেখতে তো মনে হয় কৃষকের ছেলে, গাইয়া কোথাকার। দাঁড়া, তোর ব্যবস্থা করছি। বাবাকে এখনই ফোন দিচ্ছি। লকআপে ঢুকিয়ে যখন কোষে কয়েকটা দিবে, এমনি প্রেমের ভূত মাথা থেকে চলে যাবে। মেয়েটা ওর বাবাকে ফোন করে আসতে বলে। কি করব কিছুই মাথায় কাজ করছে না। লোকজন জড়ো হয়ে গেছে। মানুষজন সবাই আমাকে চিড়িয়াখানার পশুর মতো ঘুরে ঘুরে দেখছে। মাথা নিচে নামিয়ে রেখেছি। এমন সময় একটা পুলিশের গাড়ি আসে, আর তার থেকে মোটামুটি একটা বয়স্ক লোক নেমে আসে। যতটুকু সম্ভব উনি মেয়েটার বাবা। মেয়েটা দৌড়ে ওর বাবার কাছে চলে যায়। পাপা, ওই ছেলেটা আমার সাথে অসভ্যতাম করছে। আমার দিকে আঙ্গুল দেখিয়ে দিয়ে বলল, এই ছেলে, আমার মেয়ের সাথে অসভ্যতম করা? চল বেটা, তোকে থানায় নিয়ে তোর খাতির যত্ন করছি। লোকটা আমার কলার ধরে টানতে টানতে গাড়ি দিকে নিয়ে যায়। স্যার আপনি প্লিজ একটা বার আমার কথাটা শুনুন। আমি কিচ্ছু করিনি, আমি জাস্ট ওনার পিছু নিয়েছিলাম। প্লিজ স্যার, আমায় ছেড়ে দিন। এই ছেলে, তোর সাহস তো কম না, আমার মুখের উপর কথা বলিস? তোকে এভাবে হবে না। লাথি খাওয়া মানুষ কখনো কথায় শুধরাবে না। এই সেলিম, গাড়ি থেকে মোটা রোলারটা নিয়ে আয় তো। স্যারের কথা মতো সে মোটা রোলারটা নিয়ে এসে স্যারের হাতে দিল। স্যার সোজা লাঠিটা হাতে নিয়ে আমায় হাঁটুর মধ্যে সজোরে একটা বাড়ি মারে। আমি তো বাড়ি খেয়ে মনে হয় এখনই উপরে চলে যাব। ব্যথায় মাটিতে বসে পড়লাম। চোখ দিয়ে পানি ঝরে পড়ছে। এদিকে মানুষ চেয়ে চেয়ে হাসছে আর বলছে, একদম ঠিক হয়েছে বেটার সাথে। ফ্ল্যাট কর মেয়েদের সাথে, একদম উচিত শিক্ষা দেওয়া উচিত বেটাকে। চুপচাপ গাড়িতে ওঠ, না হয় লোকজনের সামনে এমন উদুম কেলাবো, মান সম্মান তো যাবে, প্লাস শরীরে একটা হাড়ও ঠিকঠাক জায়গায় খুঁজে পাবি না। না না স্যার প্লিজ, আমি উঠছি। আমি মাটি থেকে উঠে দাঁড়াই, আর মাগো বলে চিৎকার দিয়ে আবার মাটিতে বসে যাই। ব্যথার চোটে উঠে দাঁড়াতেও পারছি না। ওসি স্যার রেগে গিয়ে আমাকে টেনে হিচড়ে গাড়িতে তোলে। বেটা, অনেক ঢং ধরেছিস, এসব ঢং আমার সামনে ধরে কোনো কাজ হবে না। এদিকে ব্যথায় আমার কলিজা বের হয়ে যাবে মনে হচ্ছে, কিন্তু কিছুই বলতে পারছি না। আমাকে থানায় নিয়ে গিয়ে মাটিতে আছড়ে ফেলে। এই বেটাকে নিয়ে গিয়ে লকআপে ঢোকা। আমার মেয়ের সাথে অসভ্যতাম করে, ওর কত বড় সাহস! ওকে মেরে ওর হাড্ডি গুড্ডি এক করে দিই। কাল সকালের আগে যেন বেটা কোনো রকম ছাড়া না পায়। সকালে আমি এসে যেন দেখি বেটা আধমরা হয়ে গেছে। না হয় কিন্তু তোদের কপালে শনি আছে। স্যার আপনি টেনশন নেবেন না, ওর মাথা থেকে এইসব 2 নম্বরের চিন্তা একদম বের করে ফেলে দেব। তারপর ওসি স্যার চলে যায় আর আমাকে লকআপে ঢুকিয়ে সারা রাত মারধর করে। আমার রুহু যেন এক্ষুনি বের হয়ে যাবে। সকালবেলা ওসি স্যার আসে আর আমাকে লকআপ থেকে বের করে ওনার সামনে নিয়ে যায়। বেটা, এখন কেমন লাগছে?
তুই জানিস না কার মেয়ের দিকে নজর দিয়েছি। ভবিষ্যতে এসব করার আগে দেখে নিবি ওই মেয়ের বাবা আমার মতো বড় অফিসার কিনা। এবারের মতো ছেড়ে দিলাম, যা বাড়ি যা। মনে মনে হাসছি আর বলছি, হায় রে পাওয়ার, তুই সামান্য একটা থানার ওসি মাত্র, এটা নিয়ে এত অহংকার বাপ মেয়ের। আর আমি কে সেটা যদি তুই জানতি তাহলে মাটির ছিদ্র করে সেটা নিচে ঢুকে যেতি। যাক, সমস্যা নেই, সময়ের অপেক্ষায় বসে থাকলাম। আমারও সময় আসবে, একক দশকে সব হিসাব করে নিব। কম দামি পাপড় আর নর্মাল গেট আপ নিয়ে থাকি বলে চোখে পড়ে। থানা থেকে বের হয়ে 2 কদম যেতেই 20-25টা দামি দামি গাড়ি আমার সামনে দাঁড় করে, যেমন ল্যাম্বরগিনি, ভ্যানেনো, মার্সিডিস বেঞ্চ, ম্যাগরেগ, ফেরারি, ফারিনা, সার্জিও, মেবাক, অ্যাক্সেলেরো ইত্যাদি এই টাইপের গাড়ি। সব কয়টা দরজা অটোমেটিক খুলে যায়। আমি একটাতে উঠে বসে গেলাম, তারপর সেটাতে করে বাসায় চলে যাই। সেটা কনস্টেবলের চোখ এড়ায়নি, সে আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়েছিল। সে ভাবছে যেই ছেলে সারা রাত লকআপে বন্দি থেকে মায়ের খেলো, সেই ছেলে সকালবেলা তো দামি গাড়ি কনস্টেবল যেন কোনো মতে হিসাব মিলাতে পারছে না। সে গিয়ে ওসি স্যারকে সব বলে। ওসি স্যার যেন বিশ্বাসই করতে পারছে না। সে থানার সামনে সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো চেক করে, তারপর সে নিজের চোখে দেখে ওসির তো হুশই উড়ে গেছে। তার চোখ জোড়া বড় বড় হয়ে কপালে উঠে আছে। এটা কি করে সম্ভব? যে গাড়ি আমরা কয়েক বছর মেহনত করে কিনতে পারবো কিনা তার কোনো নিশ্চয়তাই নেই। আর এমন খ্যাত মার্কা ছেলের কাছে এত দামি মডেলের গাড়ি, তাও আবার বিভিন্ন ব্র্যান্ডের, যে গাড়ি শহরের কোটিপতিরাও কেনার ক্ষমতা রাখে না। আমি আমার ভাড়া বাসায় চলে এলাম। গাড়িগুলো আমায় নামিয়ে দিয়ে ওদের গন্তব্যে চলে গেল। শরীরের ব্যথায় নড়াচড়া করতে অসুবিধা হচ্ছে আমার। না, আর রান্না করব না, বাহির থেকে কিছু নিয়ে এসে খেয়ে নিব। কিন্তু হাঁটা চলা করতে পারছি না, মনে হচ্ছে যেন পায়ের হাড়টা ভেঙে গেছে। ব্যথায় কাতর হয়ে যাচ্ছি, তাই ডাক্তারের কাছে গেলাম। উনি আমার পা দেখেই বলে দিল পায়ের ভেতরের হাড় ভেঙে একটার উপরে একটা উঠে গেছে। উনি রাতারাতি প্লাস্টার করে দিল। পরের দিন সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিলাম। সারা রাত পায়ের ব্যথায় ঘুম হয়নি। কিন্তু যত যাই হোক, আমার ক্লাসে যেতে হবে, কারণ কিছুদিন পর আমার পরীক্ষা। এখন ঠিকঠাক মতো ক্লাস না করলে পরীক্ষায় আন্ডা পাবো। তাই খুঁড়িয়ে খুঁড়িয়ে ক্লাসের দিকে রওনা দিলাম। মেইন রোডে উঠে রিক্সা নিয়ে কলেজের দিকে রওনা হয়েছি। ও, আপনাদের তো বলাই হয়নি আমার পরিচয়। আমার নাম আকাশ, সে তো সবাই জানে। বাবা মা ভাই বোন তাদের পরিচয় গল্পের সাথে থাকলে পেয়ে যাবে। আর আমি পড়ি হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারে। এবার গল্পে আসা যাক। কোনোভাবে গিয়ে কলেজে পৌঁছলাম। পায়ে ব্যান্ডেজ, প্লাস পরনে কোনো ভালো জামা কাপড়ও নেই। সবাই আমাকে দেখে হাসছে, কেউ 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 চিৎকারি করে বলছে, ওই যে দেখ, কলেজের নাম্বার 1 খ্যাতটা যাচ্ছে। কি আর করব, লজ্জায় মাথা নামিয়ে হাঁটা দিলাম। মাথা নিচু করে হাঁটছি, হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেলাম। ব্যথায় মাগো বলে সারের মতো চেঁচিয়ে উঠলাম। ব্যথার উপরে ব্যথা পেয়েছি, রুহু যেন এক্ষুনি বের হয়ে যাবে। কিন্তু সবকিছু ফেলে কার সাথে ধাক্কা লাগলো সেটা দেখার জন্য মাথা উপরে তুলতে দেখি কালকের মেয়েটা, যে আমার রাতের ঘুম হারাম করে দিয়েছে। মেয়েটা আমার দিকে রাগি লুক নিয়ে তাকিয়ে আছে, মনে হচ্ছে এখনই গিলে খেয়ে ফেলবে। কিন্তু আমি কি করব, আমি তো ইচ্ছে করে এমন করিনি। আমি মাটি থেকে উঠে দাঁড়ালাম। আসলে সরি, আমি ইচ্ছে করে এমন করিনি। মেয়েটা আমার গালের মধ্যে কষে একটা থাপ্পড় বসিয়ে দিল। এই ছোট লোকের বাচ্চা, তুই আমার পিছু করতে করতে এখানে পর্যন্ত চলে এসেছিস। কালকের মাঝে তোর কি শিক্ষা হয়নি? পাশে থেকে একটা মেয়ে বলে উঠল, কি বলিস? আমি এই খ্যাতদের কলেজে ট্রান্সফার হয়ে এসেছি। ছি, আমার ভাবতেও তো গা শিউরে উঠছে। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি আর ভাবছে, পোশাক আশাকে যদি মানুষ খ্যাত আর ছোট লোক নির্বাচন করা হয়, তাহলে তোরা আমার কাছে এর থেকে বড় খ্যাত। তোরা যে কাপড় পরে নিজেকে মডার্ন আর বড়লোক দাবি করছিস, সে কাপড় দিয়ে আমার ঘরের ময়লা পরিষ্কার করে থাক, আর নিজেকে মহান বলে পরিচয় দিব না। আমি খ্যাত, তাই আমাকে সবাই খ্যাত বলে। এই ছোট লোক, তুই এখনো যাসনি? দূর হ আমার চোখের সামনে থেকে। সবাই আমাকে দেখে হাসাহাসি করছে, কারণ নতুন একটা মেয়ে আসলো, সেই পর্যন্ত কথা শোনাতে কমতি দিল না। কলেজের সবাই তো কথা শোনাই, আর আজকে নতুন একজন আসলো, সেও কথা শুনিয়ে দিল। মন খারাপ করে ক্লাসে চলে গেলাম। ক্লাসে গিয়ে প্রথমের বেঞ্চে বসলাম, কিন্তু স্যার এসে আমায় অপমান করে উঠিয়ে দিল আর বলল, এই ছেলে, তোমায় কতদিন বলেছি এমন নোংরা জামাকাপড় পরে কলেজে আসবা না, তাও আজ পরে এসেছো। যাও শেষ বেঞ্চে গিয়ে বসো। তিশান আজ কলেজে আসেনি, তাই মন খারাপ হলেও ভালো করার মতো কেউ নেই। সবাই হাসাহাসি করছে আমাকে নিয়ে, সেটা রোজের একটা রুটিন। তবে সবার কথা শুনে নিজের কাছে নিজেকে খুব অপমান লাগে। আজ নিজের কিছু নেই বলে সবাই এমন খোঁড়া দেয়, তবে আবার নিজেকে নিয়ে গর্বও করি, কারণ ছেঁড়া নোংরা কাপড় পরিধান করলেও সেটা নিজের টাকায় কেনা। ক্লাস শেষ করে ভাঙা পা নিয়ে বাসার দিকে রওনা দিলাম।
হেঁটে যেতে হবে, পকেটে টাকা নেই। দুপুরে বাসায় গিয়ে কী খাবো সেটারও কোনো ঠিক ঠিকানা নাই। কলেজের সীমানা পার হতে কেউ একজন এসে পায়ের উপরে হুমড়ি খেয়ে পড়ল। ভাই আপনি আমাদেরকে বাঁচান, আপনি ছাড়া আমাদের কোনো অস্তিত্বই নাই। প্লিজ ভাই, আপনি আবার আগের রূপ ফিরে আসেন। না রে ভাই, তার হবে না, তোদের ভাই মরে গেছে বলে মুচকে একটা হাসি দিয়ে বাসার দিকে রওনা দিলাম। এই ভাঙা পা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে বাসায় এসেছি। বাসা আসার পর পাটা যেন মাটিতে ফেলতে পারছি না, ব্যথায় জানটা মনে হয় এক্ষুনি বের হয়ে যাবে। এদিকে পকেট ফাঁকা, কিভাবে কি করব মাথায় যেন কাজ করছে না। না, পাশের দোকানটাতে গিয়ে দেখি বাকি দেয় কিনা। বাসা থেকে বের হতেই দেখি সেই ছেলেটা যে আমার পা চেপে ধরেছিল। আমি ওকে দেখেও না দেখার ভান করে দোকানে গিয়ে মামাকে বললাম, মামা আমাকে কিছু খাওয়ার জিনিস দিন, পরে টাকা হলে বিল দিয়ে দিব। দেখো মামা, আমার দোকানে অল্প টাকার মাল, তার মধ্যে যদি তোমাকে বাকি দেই আমার পেট চলবে কিভাবে? শরমে মাথা নত করে ঘরের দিকে চলে এলাম। একটু পর দেখে কেউ একজন দরজায় বাড়ি দিচ্ছে। গিয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলে দেখি সেই ছেলেটা দাঁড়িয়ে আছে, হাতে অনেকগুলো খাবার নেই। এই কিরে, তোর কি চাই? বললাম না আমি আর আগের রূপে ফিরে যাব না। ভাই আপনি যাই করেন, কিন্তু আমি আপনার সাথে থাকতে চাই। আপনি চলে আসার পর থেকে আমাদের অবস্থা নরকে পরিণত হয়ে গেছে। শহরের কোনো জায়গায় গিয়ে থাকতে পারছি না। ভাই প্লিজ আপনার পায়ে পড়ি, আমাকে আপনার সাথে রাখুন। আমার নিজের এই তো থাকার জায়গা নেই, তোমাকে কিভাবে রাখবো? ভাই দরকার হয় আপনার ঘরের এক কোনায় পড়ে থাকবো, আপনার কোনো টাকা পয়সা লাগবে না। আপনার খাওয়া দাওয়া থেকে শুরু করে সব আমি দেখব। প্লিজ আমাকে না করিয়েন না। আচ্ছা থাকো। ছেলেটার নাম সিয়াম, সে আগে আমার কাজের সাথে ছিল, তাই না করলাম। ভাই আপনার জন্য কিছু খাবার এনেছি, সেগুলো খেয়ে নিন। আমার খুব খিদে পেয়েছে, তাই খেতে শুরু করলাম। এমন সময় পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। আমি ফোনটা পকেট থেকে বের করে হাতে নিই। নাম্বারটা দেখে চোখ কপালে উঠে যায়। আল্লাহ, এই তো আম্মুর নাম্বার। ফোনটা রিসিভ করতে আম্মু কান্নাকাটি শুরু করে দিয়েছে। বাবা তুই কোথায় রে? কেমন আছিস তুই? আম্মু, আছি কোনো এক রাজপ্রাসাদে, আর তোমাদের দোয়ায় ভালো আছি। বাবা প্লিজ, আর কতদিন এভাবে রাগ করে থাকবি? এবার অত্যন্ত ঘরে ফিরে আয়। না আম্মু, সেটা আর সম্ভব না। যতদিন না নিজেকে মানুষ বানাতে পারবো ততদিন আমি ঘরে ফিরে আসবো না। আর গতকাল বহুদিন পর গাড়িতে উঠলাম, ভালোই লাগলো। বাবা তোর জন্য আমার সব সময় মন কাঁদে। তোর নাম্বারটা অনেক কষ্টে জোগাড় করেছি কথা বলবো বলে। তোর বাবাও রোজ তোর জন্য কান্না করে আর আফসোস করে যে সেদিন ওর গায়ে হাত না তুললে হয়তো সে আজ ঘরে থাকতো। বাবা ফিরায় না ঘরে। আম্মু প্লিজ এভাবে বলো না। তোমার ছেলে কোনোদিন মানুষ হবে না ওই রাজপ্রাসাদে থাকলে। আর যখন পথে নেমে এসেছে দুনিয়ার বাস্তবতার সাথে মোকাবেলা করার জন্য, তখনই বুঝে আসছে দুনিয়াদারি এতটা সহজ না। নিজেকে তৈরি করার জন্য ঘর থেকে বের হয়েছি, নিজেকে মানুষের মতো মানুষ না বানিয়ে কোনোদিন ঘরে ফিরবো না। ভালো থেকো মা। বলেই ফোনটা কেটে দিলাম, কারণ আর একটু কথা বললে হয়তো চোখের পানি বৃষ্টির জলে পরিণত হবে। খেয়ে দিয়ে একটু বিশ্রাম করে বিকেলবেলা সিয়ামকে সাথে নিয়ে একটু বাইরে থেকে হেঁটে এসে পরে পড়তে বসি, কারণ কিছুদিন পর আমার পরীক্ষা আসতে চলেছে। এখন না পড়লে পিছিয়ে যাব। রাত 12টার দিকে পড়া শেষ করে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে যথাযথ সময় কলেজে চলে যায়। আজ সিয়াম রিক্সা ভাড়া দিয়ে দিয়েছে। ছেলেটার কথা যে কি বলবো, পাগলের মতো ভালোবাসে সে আমায়। আমার জন্য মরে যেতেও প্রস্তুত সে। কলেজে গিয়ে শুনি আজ নাকি ক্লাস হবে না, তাই বাইরে একটা গাছের নিচে বসে আছি। সবাই আমাকে নিয়ে হাসি তামাশা করছে। কেউ কেউ বলছে ওই যে কলেজের পাগলটা গাছতলায় বসে আছে। অনেক মন খারাপ হয় ওদের কথা শুনলে, তবে এখন কেন জানি অভ্যাস হয়ে গেছে। আগের মতো আর গায়ে লাগে না ওদের কথাগুলো। টিশানটাও আজকে আসে নাই, একা একা ভালোও লাগছে না। উঠে চলে যাব এমন সময় পেছন থেকে কেউ একজন ডাক দিল, এই আকাশ দাঁড়াও। পেছন ফিরে দেখি আরে মেয়েটা আমাদের সাথে পড়ে, আমাদের ক্লাসমেট। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, মন মানসিকতাও অনেক ভালো। সবাই আমাকে কথা শোনালেও আজ পর্যন্ত সে আমায় কখনো কথা শোনায়নি। জি কিছু বলবেন? হ্যাঁ বলার জন্যই তো এসেছি। জি তাড়াতাড়ি বলুন, আমি চলে যাব। তার আমার মতো খ্যাতের সাথে আপনি কথা বলছেন, সেটা কেউ দেখলে লোকে আপনাকে কথা শোনাবে। এই ছেলে, তোমার এত তাড়া কিসের? হ্যাঁ, চুপচাপ যেখানে বসেছিলে সেখানেই বসো। মেয়েটা আমায় জোর করে বসালো। আচ্ছা বসলাম, এবার তো বলেন। আমাকে তোমার ফ্রেন্ড বানাবে? আমি তো পুরাই মেয়েটা বলে কি, কোথায় ও আর কোথায় আমি? এই আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি কোথায় আমি কোথায়? শুধু শুধু আমার সাথে মিশে নিজের নাম কেন খারাপ করতে চাচ্ছেন আপনি? সরি, আমি পারবো না।
লোকে আমার জন্য আপনাকে কথা শোনাবে, এটা কখনোই আমি মেনে নিতে পারবো না। আমি খ্যাত হতে পারি, তবে মানুষকে অপমানিত করতে পারবো না। এই আকাশ, এবার কিন্তু তুমিও বেশি বাড়াবাড়ি করছো। কে কি বলবে সেটা আমার উপরে ছেড়ে দাও। আর কলেজে আমাকে নিয়ে কথা বলবে এমন কারোর বুকের পাঠা হয় নাই। হাত বাড়িয়ে রেখেছি, বন্ধু বানিয়ে নাও। আকাশের কাছে কল্পনা মনে হচ্ছে। আচ্ছা যান, আজ থেকে আমরা বন্ধু। তাহলে এখন থেকে আপনি নয়, তুমি বলবে। আচ্ছা ঠিক আছে। আরও গিয়ে 10 টাকার বাদাম কিনে নিয়ে এসেছে। দুজনে বসে বসে সেগুলো চিবোচ্ছে আর গল্প করছি। দুজনের মধ্যে বেশ ভালো একটা ভাব জমে গেছে। আকাশ লক্ষ্য করে দূর থেকে একটা লেডি গ্যাং এদিকেই আসছে। সেখানে অহংকারী মেয়েটাও আছে। আকাশ নিজেকে আড়াল করে ফেলে, কারণ ওর জন্য এখন আরুকে ওরা কথা শোনাবে। আরও ওদের কাউকে দেখতে পায়নি, কারণ সে আমার উল্টো দিকে বসেছে। সে বকবক করেই যাচ্ছে। এদিকে আকাশের বুক ধুকভুক করছে। মিম নামের একটা মেয়ে আছে, আমাদের ক্লাসে পড়ে। সে অহংকারী মেয়েটাকে বলে, হে না, ওই যে দেখ, ক্ষেতটা আজকে আবার বান্ধবীও বানিয়ে নিয়েছে। গল্পের নায়িকার নাম হেনা, সবাই তো বুঝেই গেছে। হ্যাঁ চল, ওদের সাথে মজা নিয়ে আসি। ও, তার মানে মেয়েটার নাম হেনা। কিন্তু ওর ভয়ের মাত্রাটা আরো বেড়ে গিয়েছে। এখন সবাই মিলে আমাকে অপমান করবে। হেনা আমার কাছে এসে বলল, কি রে খ্যাত, আজকে দেখছি আবার বন্ধুও পাতিয়ে নিয়েছিস। সেও কি তোর মতো খ্যাত নাকি? বলে হাসতে শুরু করে। হেনার কথা শুনে সবাই হাসাহাসি করছে। তখনই আরো পিছন দিক থেকে ঘাড় ঘুরে তাকায়। সবাই তো অবাক আরুকে দেখে। সবার মুখের বুলি বন্ধ হয়ে গেছে, কারণ আরু এত কোটিপতি হওয়া সত্ত্বেও এমন একটা খ্যাতের সাথে বসে গল্প করছে। কোথায় আকাশ নামক খ্যাতটা আর কোথায় আরু, কেউ হিসাব মেলাতে পারছে না। তবে সবার মুখের বুলি বন্ধ হয়ে গেছে, কারণ আরুকে কেউ কিছু বলতে পারবে না, সেটা যত বড় বাপের বেটাই হোক না কেন। তবে হেনা বলা বন্ধ করে নাই। সে আকাশের মজা উড়াচ্ছে। হেনা নতুন, তাই সে আরুকে চিনে না। এই মেয়ে, আর একবার যদি আকাশকে নিয়ে কিছু বলেছো, অবস্থা খারাপ করে ছেড়ে দেব। তুমি যত বড় বাপের বেটাই হও না কেন, আমি কাউকে পরোয়া করি না। সে তোমার বাপের টাকাই খায় না, তোমার বাবার টাকাই পড়েছে, তুমি ওকে কথা শোনাচ্ছ। হেনা আরুর কথা শুনে রেগে লাল হয়ে গেছে। এই মেয়ে, তোমার কেন এত গায়ে লাগছে? আমি বলছি, তোমার এত কিসের সমস্যা? আমার অনেক সমস্যা, কারণ সে আমার বন্ধু। সো মুখ সামলে কথা বলো। আমি তো আরুর কথা শুনে হা হয়ে আছি। দেখা যাবে এই ফকিনীটার সাথে কয়দিন বন্ধুত্ব থাকে। আর শোন ছোট লোক, তোকে আমি দেখে ছাড়বো। দেখে নিয়েছো, এখন ভাগো। হেনার আগে ফসফস করতে করতে সেখান থেকে চলে যায়। আর আমি হা হয়ে আরুর দিকে তাকিয়ে আছি। কেমন দিলাম? কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। থ্যাংক ইউ। আরে বন্ধু বান্ধবের মাঝে নো থ্যাঙ্কস, নো সরি। তুমি সত্যি অনেক ভালো একটা মেয়ে। দুজনে অনেকটা সময় আড্ডা দিয়ে বাসায় চলে আসি। আমার আজ খুব খুশি লাগছে, একটা ভালো বান্ধবী পেয়েছি। আর তার উপরে নাম্বারও দিয়ে দিয়েছে। বাসায় এসে দেখে সিয়াম খাওয়া দাওয়া সব রেডি করে ফেলেছে। যাক, ভালো হয়েছে, আর রান্না করতে হবে না। তারপর সে কাপড় চোপড় নিয়ে ফ্রেশ হতে যাবে, ঠিক সেই সময় ফোনটা আবার বাজা শুরু করে। সে কাপড়গুলো ওয়াশরুমে রেখে সে ফোনটা রিসিভ করে। হ্যালো, কে বলছেন? আমি বাইজিৎ, থানার দারোগা বলছি। আপনি কি আকাশ মাহমুদ? হ্যাঁ, হব একজন। কি দরকারে ফোন দিয়েছেন সেটা বলেন। আপনার ছোট ভাই মুন্না এখন জেলে বন্দি। তাকে শহরের ছেলেদের সাথে গ্যাঞ্জাম করার সময় আটক করেছি। ওকে অনেক মারধর করে ছেলেপেলেরা, তাই তাকে বাঁচিয়ে এনে থানায় আটক করে রেখেছি। আর থানার মধ্যেই ওর ট্রিটমেন্ট চলছে। আকাশের তো মাথা 100-তে 100 গরম হয়ে যায়। ওর কলিজার ছোট ভাইকে কে মেরেছে? কার এত বড় সাহস? না, আমার আবার আগের রূপে ফিরে যেতে হবে। এই বেশভূষা ছেড়ে আবার নিজের ক্যারেক্টারে ঘুচে যাব। আর অনেক মানুষকে অনেক কিছু দেখানোর বাকি আছে। আকাশ মাহমুদ কি, সেটা এখনো কেউ জানে না। উপরে দেখতে খ্যাত হলো, ভেতর থেকে পুরো আগুনের গোলা। আকাশ রানাকে ফোন করে। রানা, তুই কোথায় রে? রানা হচ্ছে শহরের নামকরা মাস্টার। এই যে ভাই, একটা গ্যাঞ্জামে আসছি ভাই, সমস্যা নাই বলেন। মুন্নাকে নাকি গত রাতে কারা মেরেছে। ভাই আসলে কি যে বলবো, শহরের কিছু ছেলেপেলেরা মিলে একটা দল পাকাইছে, রেক্স নামের। ওদের সাথে ঝামেলা হয়েছে নাকি ওর। তোরা থাকতে কিভাবে ওকে মারলো? আমি না হয় নাই, কিন্তু তোরা কোন মরা মানুষের লোম চিটতেছিস? ভাই প্লিজ আপনি রাখবেন না, আমি দেখছি মুন্নার কি হয়েছে, আর ওদের 12টা বাজাচ্ছে আমি। আপনি নিশ্চিন্তে থাকুন। ওকে, ফোন রাখলাম। বলে ফোনটা রেখে দেই। মেজাজ পুরো মাথায় উঠে আছে। আমার অবর্তমানে আমার ছোট ভাইদেরকে মেরে যায় এত বড় সাহস? না, নিজের রূপ পরিবর্তন করতে হবে, না হয় কেউ ভালো থাকতে দিবে না। কিন্তু পরক্ষণে মনে পড়ে সে কেন ঘর ছেড়েছে।
ঘর ছাড়ার উদ্দেশ্য কি? সে যদি আবার এগুলোর মধ্যে নিজেকে জড়ায় তাহলে তার এই ত্যাগ বৃথা যাবে না। দুনিয়াদারি যেদিকে যাবে যাক, আমাকে মানুষের মতো মানুষ হতে হবে। তারপর সে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে একটু বিশ্রাম নেওয়ার প্রিপারেশন নেয়। তখনই আরও ফোন করে। এই আকাশ, কি করো? খাবার খেয়েছো? হ্যাঁ, এই তো খেয়ে দিয়ে মাত্র শুতে যাব। এই, ডিস্টার্ব করলাম না তো? আরে পাগল, কি বলছো এগুলা? ডিস্টার্ব কেন হতে যাবে? আচ্ছা বলো, তুমি খেয়েছো? হ্যাঁ খেয়েছি, আরো অনেক আগে। আচ্ছা শোনো, তোমায় যেই জন্য ফোন করেছি, আজ বিকেলে একটু ঘুরতে বের হবো, রেডি থেকো। আমার পা তো ভালো না, কি করে ঘুরবো? আরে আমি আছি না, আমি তোমায় ধরে থাকবো আর দুজনে মিলে অনেক ঘুরবো। আচ্ছা ঠিক আছে, এবার একটু বিশ্রাম নেই তাহলে। ওকে, টাটা। বলে লাইন কেটে দিই। কিন্তু আকাশের একটা জিনিস মাথায় কাজ করছে না। হঠাৎ আরও কেন ওর সাথে এত ঘনিষ্ঠ হতে যাচ্ছে? এর পিছনে কি কোনো কারণ আছে? তোর যাই হবে হোক, এত মতলব খুঁজে লাভ নেই। ফোন রেখে দিয়ে একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করলাম। বিকেলবেলা আরুর ফোন পেয়ে ঘুম ভাঙলো। এই তুমি কোথায়? রেডি হয়েছো নাকি? না, এখন মাত্র ঘুম থেকে উঠলাম, তোমার ফোন পেয়ে। আচ্ছা আমি গাড়ি নিয়ে আসছি তোমার বাসার সামনে, এই সময়ের মধ্যে তুমি রেডি হয়ে নাও। আচ্ছা তা ঠিক আছে, কিন্তু আমার বাসা কোথায় সেটা তুমি জানো? হ্যাঁ জানি, আমি অনেক আগ থেকেই জানি তুমি কোথায় থাকো। আরুর কথা শুনে আকাশের টনক নড়ে উঠল। এমের অন্য কোনো মতলব নাই তো? দূর, কি ভাবছি আমি ওর নামে উল্টাপাল্টা? আচ্ছা ঠিকানা জানলে চলে এসো, আমি ফ্রেশ হচ্ছি। আকাশ উঠে ফ্রেশ হয়ে নেয়, পরে একটা শার্ট বের করে গায়ে দেয়, পুরাতন শার্ট। আল্লাহ জানে আরো কি মনে করবে, কিন্তু কি করব, আমার তো আর শার্ট নেই। দুইটাই শার্ট, একটা কলেজের আর একটা বাসার। একটু পর আরো বাসার নিচে এসে হর্ন বাজালো। আচ্ছা সিয়াম, তুই একটু থাক, আমি বাহিরে যাচ্ছি, আমার আসতে হয়তো একটু সময় লাগবে। আচ্ছা ভাই, সমস্যা নাই। আকাশ তারপর বাসা থেকে নিচে নামে। পরে আরুর গাড়ি করে দুজনে মিলে ঘুরতে বের হয়। আচ্ছা আরু, আমরা কোথায় যাচ্ছি? শুরুতে আমরা পার্কে ঘুরবো, পরে দুজনে রেস্টুরেন্টে খাবো, পরে মলে যাব। আমার কাছে তো টাকা নেই। আরু চোখ গরম করে আকাশের দিকে তাকায়। এ কি হয়েছে, এভাবে চোখ বড় বড় করে তাকিয়ে আছো কেন? এই ছেলে, কি সমস্যা? হ্যাঁ, তোমার কাছে টাকা আছে কি নাই সেটা তোমাকে একবারও জিজ্ঞাসা করেছি? আর তোমার টাকা দিয়ে আমার কাজ কি? তোমায় আমি ঘুরতে এনেছি, সমস্ত খরচ আমার। কথা কম বলবে একদম। এই এত রেগে যাচ্ছ কেন? রাখবো না তো কি করব? তুমি সবসময় নিজেকে এত ছোট করে দেখো কেন? হ্যাঁ, নেক্সট টাইম এসব কথা শুনলে হবে খালি মুখ থেকে। মনে মনে ভাবছি, বাবা গো কি রাগ। এই নামো, পার্কে এসে পড়েছি। তারপর দুজনে গাড়ি থেকে নেমে পার্কের ভিতরে ঢুকলাম। সবাই আমার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। ফার্স্টে বুঝতে না পারলেও পরে ঠিকই বুঝে নিয়েছি মানুষ কেন বারবার আমার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। কারণ আমাকে দেখতে একদম পুরো খ্যাত লাগছে, আর আরুকে হুড়পড়ির মতো। কিন্তু আরু সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। আমার পোশাক আশাক নিয়ে যেন তার কোনো মাথা ব্যথাই নেই। বাকি মানুষ আমাকে নিয়ে নানান মন্তব্য করেই চলেছে। এই চলো ওই দিকটাই গিয়ে বসি। তারপর দুজনে গিয়ে ওই পাশে একটা খালি জায়গা ছিল, সেখানে গিয়ে দুজনে বসে বসে গল্প করছি। বেশ অনেকটা সময় গল্প করলাম। এই চলো, অনেকটা সময় হয়ে গিয়েছে, এবার গিয়ে কিছু খাবো। আরও আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। এই কি খাবে? তোমার যা ভালো লাগে অর্ডার করো। আরও তার নিজের পছন্দ মতো অর্ডার করলো। খাওয়া দাওয়া করে বলল, এই চলো। এখন আবার কোথায় যাবে? মলে যাব, আমার কিছু কেনাকাটা করতে হবে। আচ্ছা চলো। গাড়ি স্টার্ট করে শপিং মলের সামনে গিয়ে থামলো। পরে দুজনেই মলে ঢুকলাম। মলের ভেতরে এসি লাগানো, ঠান্ডায় মাইগ্রেনের সমস্যা করছে, হাত পাও ঠান্ডা হয়ে আসছে আমার। আরো আমার না খুব সমস্যা হচ্ছে এসির বাতাসে, মাইগ্রেনের সমস্যা করতেছে। আচ্ছা দাঁড়াও। আরও ব্যাগ থেকে একটা চাদর বের করে দিয়ে বলল, নাও, এটা নাকে মুখে পেঁচিয়ে নাও। আরও চাদরটা নিয়ে নাকে মুখে পেঁচিয়ে নিলাম। এবার একটু বেটার ফিল হচ্ছে। আরও আমাকে নিয়ে একটা দোকানে ঢুকলো। আঙ্কেল, ভালো কোয়ালিটির কয়েকটা প্যান্ট দেখান তো। মামুনি, কার জন্য দেখাবো? সাইজটা একটু বলো। আমাকে দেখিয়ে দিয়ে বলল ওর সাইজের লাগবে। আমি আরুর কথা শুনে অবাক হয়ে যাই। এই আরু, তুমি কি করছো? আমার জন্য প্যান্ট কিনছো কেন? আরু চোখ রাঙিয়ে আকাশের দিকে তাকায়, বলল, এই ছেলে, বেশি কথা বলতেছো মনে হয়, অবস্থা কিন্তু খারাপ করে ছেড়ে দেব আমার মুখের উপরে কথা বললে। আরু আকাশের জন্য দুইটা দামি প্যান্ট আর দুইটা শার্ট কিনে বলল, এই নাও, এগুলো তোমার জন্য। কাল থেকে যদি কলেজে ওইসব পরে আসো খারাপ হবে। মানুষ তোমাকে কথা কেন শোনাবে? হ্যাঁ,
আকাশ কি বলবে কিছু বুঝে উঠতে পারছে না, কারণ আরুকে সে যত দেখছে ততই অবাক হচ্ছে। এই মেয়েটার মধ্যে কোনো দেমাগ বা হিংসা নেই, একদম সাধারণ একটা মেয়ে। গাড়ি দেখলেই বোঝা যায় বাপের অঢেল সম্পত্তি, তাও অহংকার বলতে কি সেটা তার মধ্যে নাই। আচ্ছা চলো, অনেক সময় হয়েছে, এবার বাসার দিকে যাওয়া দরকার। হ্যাঁ ঠিক বলেছ, অনেকটা সময় হয়েছে, এবার যাওয়া দরকার। দুজনে লিফট দিয়ে নেমে শপিং মল থেকে বের হবে, ঠিক সেই সময় কেউ একজন ইচ্ছে করে এসে আকাশের গায়ের সাথে ধাক্কা খায়। সে ধাক্কা দিয়ে সে নিজেই মাটিতে পড়ে গেছে। আকাশ লক্ষ্য করে দেখে হেনা। আকাশ তো অবাক, হেনার সাথে অনেকগুলো মেয়ে আছে, হয়তো শপিং করতে এসেছে। তোর যাই করুক তাতে আমার কি। হেনা তো চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। হেনার চেঁচামেচি শুনে মানুষজন জড়ো হয়ে গেছে। পাশেই অনেকগুলো উশৃঙ্খল ছেলে পেলে দাঁড়িয়েছিল। ওরা দৌড়ে এসে বলল, এই এই এখানে কি হয়েছে? দেখেন না ভাইয়া, এই খাটটা আমাকে ইচ্ছে করে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়েছে। বলে কান্না জুড়ে দেয়। আকাশের তো মাথায় কাজ করছে না, এই মেয়ে সব উল্টোপাল্টা কি বলছে। এই বলা মেয়ে দেখলেই হুমকি খেয়ে পড়তে ইচ্ছা করে। বলে আকাশকে মারতে আসে, তখনই আরো ওদের পথ আটকায়। আই, আপনারা না জেনে কোনো কথা বলতে আসবেন না। দোষ আকাশের না, দোষ হচ্ছে ওই মেয়ের। সে নিজের ইচ্ছায় এসে ধাক্কা খেয়েছে। ভাইয়া আপনারা বিশ্বাস করেন, এই মেয়ে মিথ্যা বলছে। ওরা দুজনে মিলে প্ল্যান করে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। ছেলেগুলো আরুকে ধাক্কা দিয়ে ছুরি দিয়ে আকাশের গালের মধ্যে কষে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। হেনা তো মনে মনে খুশি, সে ভাবছে, বেটা খচ্চর, কালকে শোধ তুলে নিলাম। এই তোমার মুখ থেকে চাদরটা সরাও তো, তোমার ভিডিও করে নেটে ছেড়ে দিব। আকাশ চুপচাপ দাঁড়িয়ে আছে। তোমার একবার বলছি যে কথা কানে চায় না। ছেলেগুলো আরো কয়েকটা দিব বলে আকাশের কলার টেনে ধরে। আকাশ গলা থেকে চাদরের প্যাচটা খুলে মুখ থেকে চাদরটা সরায়। ছেলেটা আকাশকে দেখেও চোখ বড় বড় হয়ে যায়, ভয়ের গা কাঁপা শুরু করে দিয়েছে। ছেলেটার সাথে বাকি যারা ছিল সবাই আকাশকে দেখে ভয়ে দৌড়ে পালিয়ে যায়। ছেলেটা আকাশের কলার ছেড়ে দিয়ে ওর পায়ের উপরে হুমড়ি খেয়ে পড়ে। ভাই আমাকে মাফ করে দেন। ছেলেটা ভয়ে আকাশের পা ধরে হাউমাউ করে কান্না করে দেয়। সবাই তো অবাক, সবাই আসলে ওকে মারতে, আর দেখে সবাই পালিয়ে গেল। বিশেষ করে হেনা তা বিশ্বাসই করতে পারছে না। যারা ওকে মারতে আসলো তারাই আকাশের পায়ে ধরে মাপ চাচ্ছে। কি হচ্ছে কি এসব? এই খ্যাত ছেলেটার পায়ে ধরে কেন মাফ চাচ্ছে ওরা? ধুর, মাথায় কাজ করছে না। এদিকে ছেলেটা আকাশের পা ধরে পড়ে আছে। ভাই আপনার পায়ে ধরে মিনতি করছি, ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। এই পা ছেড়ে উঠে দাঁড়াও। ভাই আপনি আমায় মাফ না করলে আমি আপনার পা কখনোই ছাড়বো না। এই তোকে উঠে দাঁড়াতে বলেছি না। এইদিকে আরুর মাথায় যেন কিছুই কাজ করছে না। আরু ভাবছে, যেখানে সবাই ওকে অপমান করে সেখানে এই ছেলে আকাশের পায়ে ধরে মাপ চাচ্ছে। মাথা ঠিক আছে নাকি এই ছেলের আল্লাহ জানে। কিন্তু বাকি ছেলেগুলো পালিয়ে গেল কেন? একজনের মাথা খারাপ ধরে নেওয়া যায়, কিন্তু বাকি যারা ছিল ওরা কেন পালিয়ে গেল? আরুর কোনোভাবেই হিসাব মিলছে না। তাহলে আকাশের কি অন্য কোনো পরিচয় আছে যেটা আমরা জানি না? আরুর আকাশকে নিয়ে হাজারো কৌতূহল মাথায় কাজ করছে। ছেলেটা মাটি থেকে উঠে দাঁড়ায়। আজকের মতো কিছু বললাম না, সব ছেড়ে ভালো হয়ে গেছি। না হয় তোরা তো জানিস যে তোদের মৃতদেহ দেখে এত সময় মানুষের কান্নার রোল পড়ে যেত। ভবিষ্যতে যদি এমন ভুল দেখি, ওই দিন এই ভুবনে তোদের শেষ দিন হবে। ভালো থাক, চললাম। এ আরু চলো বলে আরুকে নিয়ে শপিং মল থেকে বের হয়ে যায়। সমস্ত কিছু যেন হেনার মাথার উপর দিয়ে গেল। ছেলেটার ভয়ে এখন হাত পা কাঁপছে। কি ভাই, ওকে মারতে গিয়ে নিজেরাই ভয়ে কাবু হয়ে গেলেন? আপনারা চারজন আর ওই খ্যাতটা একা ছিল, তাও আপনারা ওকে মারতে পারলেন না? শুরুতে তো অনেক বীরবল দেখিয়েছেন। ছেলেটা হেনার গালের মধ্যে কষে একটা থাপ্পড় বসিয়ে দেয়। হেনা থাপ্পড়ের টাল সামলাতে না পেরে ফ্লোরের উপরে গিয়ে পড়ে। এই মেয়ে তোর গোষ্ঠী মারি, আর একটা শব্দ বের করবি মুখ দিয়ে, তাহলে তোকে থাপড়াতে থাপড়াতে এখানেই মেরে ফেলবো। ফাজিল মেয়ে কোথাকার, নিজের জীবন নিয়ে বেঁচে ফিরেছিস এতে শুক্রিয়া। এই মেয়ে তুই জানিস এই ছেলেকে? কি তার পরিচয়? আমি কেন, আমার মতো 100 ছেলেবেলে আসলেও ওর শরীরের পশম বাঁকা করতে পারবো না। আজকে তোর জন্য নিজের জীবনটা ঝুঁকিতে ফেলে দিয়েছিলাম। দোষ ভাইয়ের না, দোষ তোর। তুই ইচ্ছা করে ভাইকে ধাক্কা দিয়েছিস। সোজা এখান থেকে কেটে পড়, না হয় আর একবার যদি আমার চোখের সামনে পড়িস তাহলে তোকে খুন করে দেব। হেনা ভয় শপিং মল থেকে ছেড়ে বের হয়ে যায় বান্ধবীদেরকে নিয়ে। কিন্তু হেনা ভিতরে ভিতরে রাগে ফসফস করছে আর ভাবছে,
একে তো শপিং করতে পারে নাই, দ্বিতীয় এই খ্যাত আকাশের জন্য অপরিচিত একটা ছেলের হাতে থাপ্পড় খেলাম। সব এই খ্যাত আকাশের দোষ। বেটাকে আমি ছাড়বো না, তোর জন্য মার খেয়েছি, তোর শেষ দেখেই ছাড়বো আমি। আর শালা ফকিন্নির বাচ্চা কি বলল, ওর মতো 100 ছেলে পেলে আসলেও এই খ্যাতটার কিছু করতে পারবে না। আরে 100 তো ছেলে পেলে কেন, এই খ্যাতটাকে আমি নিজেই সাইজ করব। অন্যদিকে আরও গাড়ি ড্রাইভ করছে, আকাশ চুপচাপ বসে আছে। এমনিতে আরুর মাথায় তো আকাশকে নিয়ে হাজারো কৌতূহল, তার মধ্যে ছেলেটাকে বলা আকাশের শেষ কয়েকটা কথা তাকে আরও ভাবাচ্ছে। সে শিওর আকাশের কথা শুনে যে আকাশের কোনো লুকোনো অতীত আছে। আকাশ চুপচাপ গাড়িতে বসে আছে, মন মেজাজ একদম বিগড়ে আছে। আকাশের কুচু পোড়া দুনিয়ায় মানুষগুলো এত আজীব কেন? আমি ভালো থাকলে ওদের শরীরে এত জ্বালা করে কেন? যেখানেই যাই পিছনের অতীতের সাথে রিলেটিভ কোনো কর্মকাণ্ড ঘটে যায়। আকাশের গালে আঙ্গুলের ছাপ বসে আছে। আরও গাড়ি ড্রাইভ করে আকাশের বাসার সামনে এনে আকাশকে নামিয়ে দেয়। আকাশ গাড়ি থেকে নেমে, আরও সাবধানে যেও, আর কোনো সমস্যা হলে আমায় ফোন দিও। আচ্ছা, তুমিও ভালো থেকো। আকাশ বাসার ভিতরে ঢুকবে, আরও পেছন থেকে আবার ডাক দেয়। এই আকাশ, শোনো তো একটু। হ্যাঁ বলো। কাছে আসো। হ্যাঁ বলো। আরও ঠুস করে আকাশের গালে একটা কিস বসে দেয়। এই কি হলো এটা? কই কি হয়েছে? আরে এত চাপ নিচ্ছ কেন? বন্ধুকে ভালোবাসে তুই একটা পাপ্পির দেওয়াই চাই। আচ্ছা গেলাম। আমি বাসার ভিতরে চলে আসি, আরও চলে যায়। আমি এসে দেখি সিয়ামও বাসায় নেই। আমি ফ্রেশ হয়ে নাস্তা করে পড়তে বসলাম। একটু পরেই সিয়াম চলে এসে বলল, ভাই, আপনার গায়ে নাকি কে হাত দিয়েছে, কিন্তু তাও নাকি আপনি তাদেরকে ছেড়ে দিয়েছেন। কিরে তুই কি করে জানলি? ভাই, আমি আপনাকে নিজের চাইতেও বেশি ভালোবাসি। আপনার গায়ে হাত দিয়ে কিভাবে বেঁচে যাবে? আপনার গায়ে হাত দিয়েছে আর আমি ওকে ছেড়ে দেব, সেটা আপনার মনে হয়? আরে তোরা কি কখনো মানুষ হবি না? তোদের নিয়ে আর পারি না। আমি যেইখানে কিছু করিনি সেইখানে তুই কেন উল্টোপাল্টা করতে যাবি? এটা তো কম ভাই, আপনার গায়ে আঘাত করবে এমনটা জানতে পারলেও তার জীবন কেড়ে নেব। আকাশ জানে ওদের যত মানা করুক কিন্তু কাজ হবে না। ব্যাটাদের খেল খতম করে দিয়েছে সিয়াম। আচ্ছা আমার পড়তে হবে, তুই কোনো কাজ থাকলে শেষ কর। আকাশ পড়ায় মন দেয়। পড়া শেষ করে রাতের বেলায় খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু অন্যদিকে হেনার চোখের ঘুম কেড়ে নিয়েছে আকাশ। ওকে আজ মার খাইয়েছে খ্যাতটা, তাই হেনা মনে মনে ভাবছে। কিন্তু একটা জিনিস মাথায় কাজ করতেছে না, আকাশকে মারার পর সে কোনো রিয়্যাক্ট করলো না। ছেলেটা দেখতে খ্যাত হলেও ওর মধ্যে কিছু ভালো গুণ আছে। থুর, আমি এই খ্যাতটাকে নিয়ে কি সব উল্টাপাল্টা চিন্তা ভাবনা করছি। তবে খ্যাতটার কোনো একটা দিক হেনাকে দুর্বল করে দিচ্ছে। আকাশকে সে কোনোভাবেই তার স্মৃতিশক্তি থেকে সরাতে পারছে না। সকালবেলায় আকাশ ঘুম থেকে উঠে কলেজে চলে যায়। আরও আজ আগে ভাগে চলে আসে। তিশানও আজ কলেজে এসেছে। তিশান আকাশের সাথে আরুকে দেখে তো অবাক। তিশান আরু আমাদের বন্ধুত্বের মধ্যে নতুন জয়েন হয়েছে। ক্লাস শুরু হতে আরও 30 মিনিট বাকি, তাই সবাই বসে বসে আড্ডা দিচ্ছে। এমন সময় হেনা কলেজে আসে। এসে দেখে 3 জন একসাথে বসে গল্প করছে। হেনার কেন জানি একদম গা জ্বলে যাচ্ছে, বিশেষ করে আকাশের সাথে আরুকে দেখে। না দাঁড়া, তোদের ব্যবস্থা করছি। তোদের দুইটাকে আমি কখনোই একসাথে থাকতে দিব না। ক্লাসে ঘন্টা পড়ে সবাই ক্লাসে চলে যায়। আকাশ আজ আবার সামনে বসেছে। স্যার এসে দেখে আকাশ কাপড় পাল্টেছে, তাই স্যার বলল, যাক, তাহলে এবার নতুন কাপড় কিনে পরিধান করেছো, তাই আর কিছু বললাম না। স্যার কিনেছে না, কেউ ভিক্ষা দিয়েছে। এইসব খ্যাতমার্কা ছেলেদের সামর্থ্য আছে নাকি নতুন কাপড় চোপড় কেনার? হেনার কথা শুনে ক্লাসের সবাই সজোরে হেসে দেয়। এই স্টপ স্টপ, এটা ক্লাস, কোনো বিনোদনের কারখানা না। স্যার লেকচার দিতে শুরু করে। সবাই স্যারের কথার দিকে ফোকাস করে, কিন্তু হেনা অন্য কিছু ভাবছে। আকাশকে সে শিক্ষা দিয়েই ছাড়বে, কিন্তু কিভাবে দিবে একটা বুদ্ধি আটে। হ্যাঁ পেয়েছি, এবার বেটা যাবি কই? ক্লাস শেষ করে আকাশ, তিশান আর আরু গাছতলায় বসে বসে আড্ডা দিচ্ছে। এমন সময় হেনা আকাশকে ডাক দেয়। আকাশ শুনেও না শোনার ভান করে আছে। হেনা আকাশের কাছে গিয়ে, এই আকাশ, শোনো তো একটু, তোমার সাথে আমার কিছু কথা আছে। এই আকাশ, তুই যাবি না, তোকে আবার অপমান করবে। সরি, আপনার সাথে আমার কোনো কথা নেই, আপনি যেতে পারেন। প্লিজ শোনো, জাস্ট 2 মিনিট কথা বলবো, খুব দরকার। না বলেছি না আপনার সাথে আমার কোনো কথা নেই, আপনি যান এখান থেকে। প্লিজ একটু কথা শোনো, শোনো না। আচ্ছা আরু, তোমরা দাঁড়াও, কি বলে শুনে আসি। এত করে রিকোয়েস্ট করছে। আমি শিওর আবার অপমান করবে। আর অপমান করলে করুক, আমার শুয়ে গেছে। তারপর আমি হেনার কাছে যাই। জি, কি জন্য ডেকেছেন এবার বলেন। আসলে আকাশ সরি, কালকে বিষয়টার জন্য। শুধু কালকের না, আগের সমস্ত খারাপ ব্যবহারের জন্য সরি। আরে আরে কি করছেন, পাগল হয়ে গেছেন নাকি? আপনি কোথায় আর আমি কোথায়? আপনি হচ্ছেন ওসির মেয়ে,
আর আমি হচ্ছি কোথায় একটা খ্যাত মার্কা ছেলে। আমার কাছ থেকে মাপ চাওয়া আপনার মানায় নাকি? আকাশ, জানি তুমি আমার উপরে এখনো রেগে আছো, প্লিজ মাফ করে দাও। তোমায় আর কখনো খ্যাত বলবো না। আচ্ছা যান, মাফ করে দিয়েছি, এবার ভালো থাকেন। বলে চলে আসতে যাবো এমন সময় হেনা আবার ডাক দেয়। এই আকাশ, দাঁড়াও। আবার কি? এত তাড়াহুড়ো কেন তোমার? হ্যাঁ, এইটুকু কথা বললে কি হয় আমার সাথে? আরে আজিব, কি বলবো আপনার সাথে? মাপ চাইতে এসেছেন, কাজ শেষ, এরপর আর কি থাকতে পারে? প্লিজ, আমি তোমার বন্ধু হতে চাই, আমাকে তোমাদের বন্ধুদের মধ্যে সামিল করে নাও। আচ্ছা, আপনি আসলে কোন মতলব নিয়ে এসেছেন বলেন তো? শুরুতে মাপ চাইলেন, এখন বলছেন বন্ধু হতে চান। আসলে ঘটনাটা কি? এক রাতের মধ্যে কি এমন পরিবর্তন হয়ে গেল যে আমার মতো খ্যাতের সাথে ভালো ব্যবহার করছেন? কিসের মতলব থাকবে? আমার কোনো মতলব নেই, আমি তোমার বন্ধু হতে চাই। ধুর, আপনার সাথে কথা বলাই বেকার। আপনাকে বন্ধু বানানো ইম্পসিবল, কখনোই না। আমার মাথা খারাপ হয়নি যে আপনাকে বন্ধু বানাতে যাব। আকাশ হেনাকে রেখে তিশানদের কাছে চলে আসে। হেনাও আকাশের পিছনে পিছনে আসে। এই আরু, আমি তোমাদের বন্ধু হতে চাই। আকাশকে বলেছি, সে আমাকে বন্ধু বানাতে রাজি হচ্ছে না। প্লিজ তোমরা আমাকে বন্ধু বানিয়ে নাও। সরি হ্যানা, মাফ করো, আমাদের আর কোনো বন্ধুর দরকার নাই। এই আকাশ, চল তো বাসায় চলে যাব। যত সব পাগল ছাগলের কারখানা, অপমান করে আসছে বন্ধু বানাইতে। হেনাকে পাত্তা না দিয়ে যে যার মতন বাসায় চলে আসে। হেনা তো রেগে মেগে শেষ। শালা ছোট লোকের বাচ্চাগুলো আমার বন্ধুত্বকে ঠুকরে দেয়। তোদের সব কয়টাকে আমি দেখে ছাড়বো। বন্ধু তো আমি হবই, আর খ্যাটটাকে শিক্ষা দিয়েই ছাড়বো। আকাশ বাসায় এসে পড়ে। বাসায় এসে যখন দরজা ঠেলে ভিতরে ঢুকে তখন দেখতে পায় পুরো ফ্লোর রক্তে লাল হয়ে আছে, আর একটা হাত কবজি থেকে কাটা ফ্লোরে পড়ে আছে। এটা দেখে তো আকাশের হুশই উড়ে গেছে। আল্লাহ, সিয়ামের কিছু হলো না তো? সে ঠিক আছে কিনা আল্লাহ জানে। তাড়াতাড়ি ঘরের ভিতরে ঢুকে দেখি সিয়াম সেই ছেলেটাকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে। যে ছেলেটা শপিং মলে আমাকে থাপ্পড় মেরেছিল, ছেলেটার হাত সিয়াম কেটে ফেলেছে। ছেলেটার হাত থেকে অনবরত রক্ত ঝরছে, আর ছেলেটা ব্যথায় কাতরাচ্ছে। কিন্তু কি করার, ওর মুখের মধ্যে সিয়াম কাপড় গুঁজে দিয়েছে। না হয় দুনিয়াদারি এক করে ফেলতো চেঁচিয়ে। এই সিয়াম, কি করছিস কি? ভাই, এই জানোয়ারটার কত বড় সাহস, সে আপনার গায়ে থাপ্পড় মেরেছে, তাই ওর হাত কেটে ফেলছি। ওকে মেরে ফেলবো এক্ষুনি। এই তুই পাগল হয়ে গেছিস? হ্যাঁ, আমাকে মেরেছে, আমি মাফ করে দিয়েছি, যা ওকে ছেড়ে দিয়ে আয়। কি বলছেন ভাই? আপনার গায়ে সে হাত তুলেছে আর আপনি বলছেন ওকে ছেড়ে দিতে? হ্যাঁ, আমি বলছি যা ওকে ছেড়ে দিতে। ওকে ভাই, ছেড়ে দিচ্ছি। ছেলেটাকে হসপিটালের সামনে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে আসি। আমি দুপুরে খাবার খেয়ে শুয়ে আছি, এমন সময় আরু ফোন দেয়। কি করছো? খাওয়া দাওয়া হয়েছে তোমার? হ্যাঁ হয়েছে, তুমি খেয়েছো? হ্যাঁ খেয়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি রেস্ট করো, কাল কলেজে আসলে কথা হবে। আচ্ছা বলে ফোন রেখে দিই। তারপর একটু রেস্ট করে বিকেলবেলা বাসার নিচে একটু হাঁটাহাঁটি করে কিছুক্ষণ পর আবার বাসায় এসে পড়ি। পরে পড়তে বসি, কারণ সামনে পরীক্ষা আসতে চলেছে। এখন পড়ায় ফোকাস করতে হবে, না হয় তারই ত্যাগ বিফলে যাবে। পড়াশোনা শেষ করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। সকালবেলা ঘুম থেকে উঠে যথাযথ সময় কলেজে চলে যাই। গিয়ে দেখি কেউ আসে নাই। কেউ বলতে আরু আর তিশান, এই দুইজনের কেউ আসেনি। তবে সে লক্ষ্য করে হেনা এসেছে, তাই সে নিজেকে আড়াল করে ফেলে, কিন্তু হেনা চোখে ধরা খেয়ে যায়। হ্যাঁ, এটাই সুযোগ ওর সাথে একা কথা বলার, না হয় চামচাগুলো আসলে আর কথা বলতে দিবে না। তাই সে আকাশের কাছে চলে যায়। আকাশ হেনাকে দেখে থতমত খেয়ে যায়। কিরে, আমি তো নিজেকে আড়াল করে ফেললাম, তাই মেয়ে আমায় দেখলো কি করে? হেনা আকাশের কাছে গিয়ে বলে, এই ছেলে, তোমার সমস্যা কি? হ্যাঁ, আমায় দেখলে এভাবে পালিয়ে বেড়াও কেন? কে বলেছে আমি আপনাকে দেখলে পালিয়ে বেড়াই? শুনো, আমি বাচ্চা না, আমি সব কিছুই বুঝি। আচ্ছা, তুমি কি আমায় মাফ করবে না? আমি তো সমস্ত কিছুর জন্য সরি হয়েছি, তাও আমাকে তোমাদের বন্ধু বানাবে না? মানুষ মাত্রই তো ভুল, আর আমিও সেই ভুল করেছি, কিন্তু তার জন্য তো ক্ষমাও চেয়েছি, কিন্তু তুমি আমাকে ক্ষমা করছো না। আরে আজিব তো, ক্ষমা তো করে দিয়েছি। তাহলে বন্ধু বানাতে সমস্যা কোথায়? আপনারা তো মাথা নষ্ট হয়ে গেছে। বন্ধু আর ক্ষমা দুইটা আলাদা জিনিস। তাছাড়া আপনি একজন ওসির মেয়ে, আপনার সাথে আমার বন্ধুত্ব কি করে হয়? কোথায় আপনি কোটিপতির মেয়ে আর কোথায় আমরা ছোট লোক খ্যাত? তার চেয়ে বড় কথা, সেদিনের মায়ের কথা আমার মনে আছে। সারাটা রাত আপনার বাবার হুকুমে তিনার চামচাগুলো আমায় মেরেছে। আমি আর নতুন করে কোনো ঝামেলা চাই না, আর আপনার বাবার কাছে মারও খেতে চাই না। হেনা খাপ করে আকাশকে জড়িয়ে ধরে আর সাথে সাথে কান্না করে বলে, আকাশ প্লিজ, আমায় এইভাবে ফিরিয়ে দিও না। আমি কেন জানি তোমার অবহেলা নিতে পারছি না। এই কি করছেন? প্লিজ ছেড়ে দেন, মানুষ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। না,
আমি ছাড়বো না। আগে বলো, আমাকে তোমাদের বন্ধু বানাবে? বিশেষ করে তোমাকে বন্ধু বানিয়ে পরে তোমার বাবাই মার খায়। সমস্ত দোষারোপ আমার উপরেই আসবে যে আপনাকে ফুসিয়ে ফাঁসিয়ে পাগল করে ফেলেছি। না, এমন কিচ্ছু হবে না। আমার বাবারটা আমি দেখে নিব। প্লিজ আকাশ, আমাকে ফিরিয়ে দিও না। আচ্ছা ঠিক আছে, ছাড়ো। তিশান আর আরু আসুক আগে, ওদের মতামত কি সেটা দেখি। হেনা ছেড়ে দেয়। একটু পর আরু আর তিশান আসে। হেনা আকাশের পাশে বসে আছে। আরু তো এসেই রাগারাগি শুরু। এই আকাশ, এখানে কি হচ্ছে? এই মেয়ে তোর সাথে কেন? সকাল থেকে আমার মাথা খারাপ করে দিচ্ছে আমাদের বন্ধুত্ব হবে বলে। আমি বলেছি তোরা আসলে দেখা যাবে। এখন তোরা এসেছিস, এবার তোরা বোঝ কি করবি। কি করব? ওর মতো মেয়ে বন্ধু আমাদের চাই না। তিশান, তোর কি মতামত? তিশান প্লিজ না করো না। দেখ, আমি আর কি বলবো, মেয়েটা যেহেতু সরি বলেছে সেদিক থেকে একটা সুযোগ দেয়া যায়। আর বন্ধুই তো হতে চেয়েছে, এর থেকে বেশি কিছু তো আর না। দেখ, ওকে বন্ধু বানিয়ে নিজের বিপদ ডেকে আনিস না আকাশ। বাদ দে আরু, সে আমাকে মেরে ফেলবে অতি জোর গেলে। থাক, মরে যাব, এর চাইতে বেশি কিছু তো আর না। সে যখন এত করে বলছে, একটা সুযোগ দেওয়া দরকার। আচ্ছা ঠিক আছে, তুই যা ভালো মনে করিস। তারপর হেনা সবার বন্ধু হয়ে যায়। সে আরু, তিশান, আকাশ সবার সাথে একটা ভালো সম্পর্ক বানিয়ে ফেলে। কিন্তু আকাশকে নিয়ে মনের মধ্যে অন্যরকম কিছু একটা ফিলিংস কাজ করে। ইচ্ছে করে আকাশকে নিয়ে সারা জীবন পার করে দিতে। কলেজে এখন কোনো বেস্ট বন্ধু প্যানেল থাকলে সেটা আকাশদের। হেনার বান্ধবীরা সবাই অবাক। মিম তো আরও অবাক, যে মেয়ে আকাশকে খ্যাত ছাড়া কিছুই ডাকতো না, পদে পদে অপমান করতো, সেই মেয়ে আজ তার বন্ধু। হেনা পুরোপুরি ভাবে বন্ধু প্যানেল পরিবর্তন করে ফেলেছে। আকাশ, তিশান, আরু এই তিনজন বাদে এখন তার আর কোনো বন্ধু নেই। মিম তারপর আরো বাকি যারা ছিল কারোর সাথেই কথা বলে না। সে কেমন যেন একরকমের পাগল হয়ে যাচ্ছে। আকাশের জন্য আকাশকে তার মনের মধ্যে জায়গা করে দিয়ে ফেলেছে। এভাবে দিন কাটতে থাকে। তাদের চারজনের বন্ধুত্ব আরো গভীর হয়ে যায়। তারা যাই করে চারজন একসাথে করে। আর কলেজে এখন যদি কেউ ভুল করে আকাশকে কিছু বলেছে, যে খ্যাত বা ছোট লোক এই টাইপের কিছু, তাহলে হেনা তার 12টা বাজিয়ে ছেড়ে দিবে। আকাশের মনেও হেনাকে নিয়ে কিছুটা ভালো লাগা কাজ করে। কিন্তু সমস্যা হচ্ছে, সে যদি ভালো লাগাটাকে বাস্তব রূপ দিতে যায় তাহলে তাদের বন্ধুত্ব নষ্ট হবে, প্লাস হেনা উল্টোপাল্টা রিয়েক্ট করবে। না থাক, ভিতরেই থাক ভালো লাগা। সে তার ভালো লাগাকে নিজের ভিতরে দমিয়ে রাখে। কিন্তু হেনা আকাশের সাথে সবসময় লেগে থাকে। ওর ভালো বন্ধু সবসময় খোঁজ খবর রাখে, খেয়েছে কিনা, নিজের যত্ন নিচ্ছে কিনা, রোজ খেয়াল রাখে। আকাশও সেমভাবে হেনার কেয়ার করে। আকাশ হেনার আচরণ দেখে কিছু একটা ফিল করে যে হেনাও তাকে সামথিং কিছু একটা। কিন্তু হেনা তো কখনো মুখ ফুটে বলবে না, কারণ সে মেয়ে, যা করার আকাশকেই করতে হবে। তাই সে একটা ফোন দিয়ে আটে। একদিন রাতের বেলায় আকাশ অন্য একটা মেয়ে ফ্রেন্ডকে দিয়ে হেনাকে ফোন করে। এই যে, আপনি কি হেনা বলছেন? জি, আমি হেনা। কিন্তু আপনি কে? আমি আকাশের গার্লফ্রেন্ড। কোন আকাশ? আরে, আপনার বন্ধু আকাশ আছে যে, ওর গার্লফ্রেন্ড। এই মেয়ে, তোর কি মাথার তার সব ছিঁড়ে গেছে? হ্যাঁ, তুই আকাশের গার্লফ্রেন্ড মানে? হেনা তো রাগ উঠে যায়। আরে আরে, আপনি এত রাগ করছেন কেন? আমার কথাটা তো শুনবেন আগে। এই মেয়ে, কি শুনবো? হ্যাঁ, কি শুনবো? তুই আমাকে ফোন কেন দিয়েছিস সেটা বল। আরে, আপনি আগে একটু শান্ত হন প্লিজ। ধীরে ধীরে সব বলছি। দেখেন, আমি আজ থেকে নিয়ে বিগত 2 বছর আগে থেকে আকাশকে ভালোবাসি, কিন্তু আকাশ আমাকে ভালোবাসে না। অনেকবার প্রপোজ করেছি, কিন্তু সে রাজি হয় না। কিন্তু ইদানিং কিছুদিন ধরে দেখছি আপনার সাথে আকাশ ঘোরাফেরা করে। প্লিজ, আপনি আকাশ থেকে দূরে সরে যান। আমার আকাশকে চাই। আমি ওকে নিজের জীবন থেকেও বেশি ভালোবাসি। এই ফকিন্নির ঘরের ফকিন্নি, তুই শুধু 2 বছর কেন, তুই যদি 200 বছরও আকাশের পেছনে ঘুরিস তাও সে তোকে ভালোবাসবে না। কারণ আমি তাকে ভালোবাসতে দেব না। সে খালি আমার, আমি ওকে ভালোবাসি। তুই কোথা থেকে আসছিস ফকিন্নি? একদম মেরে জলে ভাসিয়ে দেব। ওকে, আমিও দেখে নিব সে তোমাকে কিভাবে ভালোবাসে। বলেই লাইন কেটে দেয়। অন্যদিকে আকাশ তো হাসতে হাসতে শেষ। আল্লাহ কি পাগল মেরে বাবা! না, কালকে ওকে প্রপোজ করবো। আচ্ছা, থ্যাংক ইউ রে দোস্ত আমাকে সাহায্য করার জন্য। পরের দিন সে কলেজে গিয়ে হেনার খোঁজ করতে থাকে, কিন্তু হেনাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। পরে কেউ একজন জিজ্ঞেস করলে সে বলে হেনাকে নাকি কলেজের পাশে পার্কটাতে বসে থাকতে দেখেছে। আকাশ দৌড়ে পার্কটাতে চলে যায়। গিয়ে দেখে হেনা মন খারাপ করে বসে আছে। এই হেনা, কি হয়েছে তোমার? তোমাকে কত সময় ধরে খোঁজ করলাম কিন্তু কোথাও পেলাম না। পরে একজন থেকে জানতে পারলাম তুমি পার্কে এসে বসে আছো। কেন? আমার খোঁজ কেন করতে হচ্ছে তোমার? আমার সাথে তোমার কি যে আমার খোঁজ করতে হবে? তুমি কি সত্যি বুঝো না আমার সাথে তোমার কি? না, বুঝি না।
তোমার সাথে আমার কি? আর পাগলি, তুমি আসলে একটা গাধা। তোমাকে যে আমি ভালোবাসি যেটা কি তুমি বুঝো না? তো তো তো- 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 কি বলছো কি আকাশ? সত্যি তুমি আমায় ভালোবাসো? হ্যাঁ রে বাবা, আমি তোমায় সত্যি ভালোবাসি। তাহলে প্রপোজ করো। আল্লাহ, এখন প্রপোজ কিভাবে করব? আশেপাশে তো কোনো ফুলও নাই। পকেটে একটা কলম ছিল, সেটা বের করে হেনাকে প্রপোজ করে বললাম, তুমি কি আমার বাবুর আম্মু হবে? হেনা আকাশের কাণ্ড দেখে তো রেগে মেগে আগুন। এই খাটাস পোলা, কলম দিয়ে জীবনেও কাউরে প্রপোজ করতে দেখেছিস? কি করব বলো, ফুল তো নাই। তাহলে আজকে করতে হবে না, কালকে ফুল নিয়ে এসে কলেজের সকলের সামনে জোর গলায় প্রপোজ করবি। কেন সকলের সামনে কেন? কারণ কেউ যাতে এরপর তোর পেছনে আর ঘুরঘুর না করে। তুই খালি আমার, সেটা যেন সবাই জানে। আর শোন, প্রপোজ করার পর জড়িয়ে ধরবি। আচ্ছা ঠিক আছে। আকাশ পরের দিন সকালবেলা ফ্রেশ হয়ে আরও কিনে দেওয়া জামাটা পরে তারপর গোলাপ ফুলের একটা তোড়া নিয়ে কলেজে যায়। হেনা অনেক আগে এসে বসে আছে। এই এত সময় লাগে আসতে? হ্যাঁ, আরে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা সমস্যা নেই, এবার প্রপোজ করো। একটু বড় গলায়, লিসেন টু অল অফ ইউ হু আর হিয়ার, আই এম গোয়িং টু মেক এ স্পেশাল অ্যানাউন্সমেন্ট ইন ফ্রন্ট অফ। অ্যালানটা হচ্ছে যে আমি হেনাকে ভালোবাসি। শুধু ভালোবাসি না, নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। হেনা, তুমি কি দেবে আমার একটা সুযোগ তোমায় ভালোবাসার মতো? কথা দিলাম, তোমার এই দুটো হাত কখনোই ছাড়বো না। হেনা পা থেকে জুতাটা খুলে ঠাস করে জুতার বাড়ি বসায় দেয় আকাশের গালে। আমি তো পুরা অবাক। কলেজের সবাই আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে। কি রে ফকিন্নির বাচ্চা, তো সাহস কি করে হয় আমাকে প্রপোজ করার? নিজের চেহারা ভালো করে কখনো আয়নায় দেখেছিস? ছোট লোকের বাচ্চা চলে এসেছিস আমাকে প্রপোজ করতে। হেনা, তুমি আমার সাথে মজা করছো তাই না? কলিজ, আমি জানি তুমি আমার সাথে মজা করছো। হেনা জুতোটা দিয়ে আরেকটা বাড়ি লাগিয়ে দেয় আকাশের গালে আর বলে, এই ছোট লোক, মজা করব মানে? কিসের মজা তোর সাথে? বলেছিলাম না ওই দিন তোকে আমি দেখে ছাড়বো? আমাকে অপমান করা, তার উপরে আমার লোকের কাছে থাপ্পড় খাওয়ানো। কি ভেবেছিস আমি এত সহজে সব ভুলে যাব আর তোকে ছেড়ে দেব? ছোট লোক, তোর নিজেকে নিজে ভালোবাসার মতো পয়সা নাই। কি সব কম দামি জামা কাপড় পরিধান করেছিস আর চলে এসেছিস আমাকে ভালোবাসতে? খ্যাত গাইয়া কোথাকার। আমি মাটির দিকে চেয়ে আছি আর চোখ দিয়ে জল ঝরছে। চোখের জলে যেন আশপাশের মাটি ভিজে কাদা হয়ে গেছে। আমার বিশ্বাসই হচ্ছে না যে হেনা আমার সাথে এরূপ আচরণ করেছে। কি দোষ ছিল আমার, যা সামান্য একটু বন্ধুর থেকে কথা শুনেছে আর নিজের দোষে নিজেই মার খেয়েছে? এই জন্য এত ক্ষোভ আমার উপরে। কিন্তু সে যে আমার বিনা দোষে সারা রাত মার খাইয়েছে, সারা রাত ননস্টপ দুইটা মানুষ আমায় মেরেছে, সেটা কি কিছুই না? চোখের পানি যেন বৃষ্টির পানিতে পরিণত হয়ে গেছে। এই ছোট লোক শোন, তোকে একটা পরামর্শ দেই, আগে নিজেকে ঠিক কর। তোর যে স্ট্যাটাস, তোর জন্য আমরা না, তোর জন্য গ্রামের ছকিনা পারফেক্ট। আর শোন, আমি কে সেটা চিনে রাখবি, ফকিন্নি গাইয়া কোথাকার। থাক, চললাম। হেনা আর ওর বান্ধবীরা যারা ছিল সবাই চলে গেল। মিমো আছে হেনার সাথে। এটা ওদের প্ল্যানিং ছিল, আমাকে এভাবে অপমান করবে। সকলেই হাসাহাসি করছে আমাকে নিয়ে। দু একজন তো চেঁচিয়েও বলছে, কি রে খ্যাত, আর মেয়ে খুঁজে পেলি না? শেষমেশ ওসির মেয়েকে ধরেছিস? বাহ, ভালোই তো ফোন দিয়ে এঁটেছিস ওর বাবার টাকা পয়সা হাতে নেওয়ার জন্য। শরমে মাথা উঠাতে পারছি না, সবাই টিটকারি করছে। হঠাৎ এমন সময় কোথা থেকে জানি আরু আসে। এই, কার কি সমস্যা এবার আমাকে বল। তোদের কি খেয়ে দিয়ে কাজ নেই? হ্যাঁ, ওর যাকে মনে হয় তাকে প্রপোজ করবে। তোরা কে ওকে নিয়ে কুটুক্তি করার? কে? আরুকে দেখে সবাই চলে যায়। এই হাতারাম ছেলে, মাটি থেকে উঠে দাঁড়া। আমি এখনো মাটিতে বসে বসে কান্না করছি। এই, আর কত কাঁদবি? আরু আকাশকে মাটি থেকে ধরে উঠায় আর বলে, এই, তোকে বলেছিলাম না যে এই মেয়ের মতিগতি ভালো না? সে যে কোনো সময় তার রং পরিবর্তন করতে পারে। কিন্তু তুই কি বলেছিলি? অতি জোর গেলে মরে যাবি। কিন্তু এখন ভেবে দেখ তো, এটা মরে যাওয়া না এর চাইতেও বেশি কষ্টের। আকাশের মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছে না। আচ্ছা হয়েছে, এবার আমার সাথে চল। বলে আরু আকাশকে ধরে ক্যান্টিনে নিয়ে যায়। তারপর একটা ঠান্ডা পানির বোতল কিনে কিছুটা পানি আকাশের মাথায় ঢালে আর কিছুটা ওকে খেতে দেয়। আকাশ কাপ করে আরুকে ক্যান্টিনের মধ্যে জড়িয়ে ধরে। আরু তো অবাক, কিন্তু সে কিছুই বলছে না। সত্যি আমার 7 জন্মের ভাগ্য রে যে আমি তোর মতো একটা বন্ধু পেয়েছি। প্লিজ আমাকে কখনো ছেড়ে যাবি না তো? আরে পাগল নাকি? কি বলিস? তোদের কেন ছাড়তে যাব? শোন, সবার মতো আমি না রে। আমার বাবারও কম নাই কোনো কিছু, কিন্তু গরিব শব্দটা আমার কাছে নাই। আরে বাবার টাকায় অহংকার করে ফায়দার কি?
আর অহংকার করা কি ভালো জিনিস নাকি? কিন্তু হেনা যা করলো তার জন্য তাকে পস্তাতে হবে। আমার বন্ধুকে সে কষ্ট দিয়েছে, আমি তার সাথে করা গন্ডায় হিসাব করব সব। সত্যি আমি লাকি যে তোর মতো একটা ফ্রেন্ড পেয়েছি। আমার আর কাউকে চাই না। হয়েছে, এবার থাম। ক্লাস তো আজ আর করা হবে না, তুই এখানে বস, আমি নাস্তা নিয়ে আসছি। বসে বসে ভাবছে না, এবার আসল রূপ দেখাতেই হবে। মানুষের মন বলতে কিছুই নেই, কার বাবার কতটুকু আছে সেটা নিয়েই দুনিয়া চলে এখন। আরে হেনা, তোর বাপ মাত্র একটা থানার ওসি, তোর বাবার মতো 10টা ওসিকে আমি আকাশ প্যান্টের পকেটে রাখি। আর আমার বাবার কথা না হয় বাদই দিলাম। আর একটু ধৈর্য ধরো, তারপর বুঝতে পারবে এই ছ্যাঁচটা খ্যাত আকাশ মাহমুদকে। এদিকে আরও নাস্তা নিয়ে আসে। আমার খাওয়ার কোনো ইচ্ছা নেই, কিন্তু আরুর জোড়াজুড়িতে খেতে হচ্ছে। আর মরার তিশান একদিন ক্লাসে আসলে 10 দিন আসে না। কিভাবে যে ওরা কি করবে আল্লাহ জানে। আচ্ছা দোস্ত, হেনা এমনটা কেন করলো? ছোট একটা কারণে সে আমাকে এত বড় শাস্তি দিল। শোন, ওদের কাছে ছোট বড় নাই, বাবার টাকা আছে দেখে নিজেকে অ্যারিস্ট ক্লাস মনে করে, আর বাকি সবাই খ্যাত। আর সে তোকে কখনোই ভালোবাসেনি, সে তোকে মুর্গা বানিয়েছে প্রতিশোধ নেওয়ার জন্য। এটাই মূল কারণ। এটা আমি অনেক আগেই বুঝেছি, কিন্তু কিছু বলিনি কারণ তুই আমায় খারাপ ভাববি। দোস্ত, আমি এখন কি করব? কি করবি জানিস না? অপমানের প্রতিশোধ নিবি, যেমন কুকুর তেমন মুকুর। আরো কি বলিস? ওর বাবা থানার ওসি, আর তার চেয়ে বড় কথা, ওর থেকে অপমানের প্রতিশোধ কিভাবে নিব? তাহলে শোন, মেয়েদের মন গলাতে 2 মিনিটও লাগে না। সে তোকে যতই ফ্যাক লাভ করুক না কেন, এখন তুই তাকে রিয়েলাইজ করাবি দূর থেকে। সেটা আবার কিভাবে? শোন, ওকে এক কথায় জেলাস করাবি। সে যখন দেখবে তুই অন্যের সাথে রিলেশন করছিস, তখন তার ভেতরে নাড়াতে উঠবে। আর সে তো তোকে সহ্য করতে পারে না। তাহলে তুই যে রিলেশন করিস সেটা যদি সে জানে, তাহলে বোস আর কতটা ফাটবে। সবই ঠিক আছে, কিন্তু আমার সাথে রিলেশন কে করবে? কেন আমি করব? আরে কি বলছিস কি উল্টো পাল্টা? আরে এত সেন্টি খাচ্ছিস কেন? রিয়েল তো করবো না, জাস্ট ওকে বাজানোর জন্য করাবো। দেখিস ওর কতটা ফাটে। আর শোন, তুই 2-3 দিন কলেজে আসবি না, তারপর আমরা আমাদের রোল প্লে করব। ওকে, তারপর দুজনের মতো বাসায় চলে যায়। সময় কাটতে থাকে আকাশ টানা 1 সপ্তাহ কলেজে যায় না। এদিকে হিনার কেন জানি খুব খারাপ লাগছে। কাকে যেন শুয়ে খুব মিস করছে। সবসময় হতাশাগ্রস্ত হয়ে থাকে সে। কোনো কিছুতেই যেন আগের মতো আর শান্তি নাই। সে রাতের বেলায় শুয়ে শুয়ে ভাবছে যে আকাশকে সেদিন এইভাবে অপমান না করলেও পারতাম। ছেলেটা যেমনই হোক, মনটা অনেক ভালো। সেদিন যখন কেউ বন্ধু বানায়নি, আরও তিশান সবাই বলেছে আমি ওর বিপদে ডেকে আনবো, কিন্তু সে বলেছে অতি জোর গেলে মরে যাবে, তাও সে আমাকে ওদের মতো ফিরিয়ে দেয়নি। ধুর, কী সব ভাবছি আমি। আমার মাথা একদম নষ্ট হয়ে গেছে ওই খ্যাটটার জন্য। না, ছেলেটার কাছে মাফ চাওয়া উচিত। কিন্তু ছেলেটা তো আজ 1 সপ্তাহ ক্লাসে আসে নাই, ওর কাছে মাফ চাইবো কিভাবে? না, কাল দেখি কলেজে আসে কিনা। হিনা সকালে উঠে নাস্তা করে আগে ভাগে কলেজে চলে যায়। আর ওর প্ল্যান মোতাবেক আজ আকাশও কলেজে যায়। সবাই আকাশকে বাঁকা চোখে দেখছে। আরও আর আকাশ দুজনে একটা জায়গায় বসে আছে। ক্লাসের এখনো ঘন্টাখানিক বাকি। এদিকে হিনা কার কাছ থেকে যেন জানতে পারে আকাশ এসেছে কলেজে। সে আকাশের খোঁজ করতে করতে এসে দেখে আকাশ আর আরও একটা গাছের নিচে বসে আছে। আকাশের কাঁধের মধ্যে আরও মাথা হেলান দিয়ে রেখেছে। আরও লক্ষ্য করে যে হেনা ওদেরকে খেয়াল করছে, তাই আরও অভিনয় শুরু করে দেয়। কলিজা, তোমাকে ওই হ্যানা কথা শুনিয়েছে, অপমান করেছে, কিন্তু আমি কখনো তোমার সাথে এমনটা করব না, কারণ আমি তোমায় খুব ভালোবাসি। হেনা তোর রাগে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। হেনা ভাবছে, শালা শাকচুন্নি, তুই ভালোবাসলেই কি হবে নাকি? আকাশও তো তোকে ভালোবাসতে হবে। তুই যা খুশি কর না, কিন্তু আমার নামটা কেন বেঁচে খাচ্ছিস? আমার তো আগা মাথা কিছুই বুঝে আসছে না। আরও কি পাগল হয়ে গেল নাকি? হেনা রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে যায়। আরে পাগল, হ্যানা এসেছিল। ও বুঝেছি, হেনার মাথা তো ফুল গরম। সে ক্লাস না করে বাসায় চলে যায়। শালা লুচ্চা পোলা, তোরা যা করবি কর, তাতে আমার কি? এভাবেই দিন কাটতে থাকে। আকাশ আর আরও এমন অভিনয় করে যে তারা দুজন লাভার। অন্যদিকে হেনা তো দিন দিন পাগল হয়ে যেতে থাকে আকাশ আর আরোকে একসাথে দেখে। হেনাকে দেখলেই দুজনের অভিনয় শুরু। হেনা শুরুতে খারাপ না লাগলেও পরে হেনা দুর্বল হয়ে পড়ে আকাশের প্রতি। আরুর সাথে আকাশকে দেখলে তার ভিতরে কেন জানি মুচড়ে ওঠে। হেনা বুঝে উঠতে পারছে না সে কি করবে। খ্যাত ছেলেটার জন্য তার ভিতরটা কুকড়ে যাচ্ছে। হয়তো সে আকাশকে ভালোবেসে ফেলেছে। আকাশের সাথে আরুকে সে যেন একদম সহ্যই করতে পারে না। না, আকাশ শুধু আমার আর কারণ না, শুধু আরও আর
আকাশের ঘনিষ্ঠতা দেখে হেনার কেন জানি মনে হয় ওদের দুজনের ভেতরে প্রেমের গভীর শিকড় গজিয়ে গেছে, যা কখনো আলাদা হবে না। কিন্তু হেনাও নাছর বান্দা। না, আমিও হার মানবো না। বেটা যদি আমার না হয় তাহলে আর কারো হতে দিব না, ওকে মেরে ফেলবো। আকাশ তো হাসতে হাসতে শেষ। তার এখন খুব শান্তি লাগছে। ভেতর থেকে যে শান্তিটা অনুভব করছে অপমানের প্রতিশোধ নিয়ে, তা কখনো বলে বোঝানো যাবে না। তবে সে লক্ষ্য করেছে যে হিনা তার কাছে আবার ফিরে আসতে চায়, কারণ হিনার চোখের চাহনি দেখলেই বোঝা যায়। কিন্তু সে আর কখনোই ফিরাবে না, এবং সে নিজেও পড়বে না। এই ছলনাময়ের সাথে আর যাই হোক ভালোবাসা হয় না। এইদিকে হেনা মনে মনে ঠিক করে আকাশকে সে খতম করে দিবে। সে শহরের নামকরা কিলার যে আছে তার কাছে কন্ট্যাক্ট দেয় আকাশকে মেরে ফেলার জন্য। আর হেনা ভাবছে, ফকিন্নি খ্যাত, এবার যাবি কই? তুই আমার ভালোবাসারও যোগ্য না, কিন্তু তোকে নিয়ে মনের মধ্যে একটা সংশয় কাজ করে, তাই তোকে খতম করে দেব। আর এতদিন মানসিক অনেক অত্যাচার করেছিস তোরা দুইটা আমাকে। তোদের ঘনিষ্ঠতা আমার দুই চোখের বিষ। তুই কি মনে করেছিস তোকে আমি ছেড়ে দেব? বলে পৈচাসিক একটা হাসি দেয়। পরদিন সকালবেলা আকাশ রেডি হয়ে কলেজে আসে। ঘন্টা পড়ে গেছে, তাই সবাই ক্লাস করছে। এমন সময় 10-15টা গাড়ি আসে, যা সব কয়টার মধ্যে ছেলে ফেলে দিয়ে ভর্তি। সবার হাতে চাকু, চেইন, ছুরি, বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে আসে। ওরা এসে কলেজে ভাঙচুর শুরু করে আর বলে, এই আকাশ মাহমুদ কে? হেনা তো সেই খুশি। আকাশ, এবার যাবি কই? তো জম এসে গেছে, তোকে এবার মেরে কুচি কুচি করবে। সবাই তো ভয় শেষ। যাকে সামনে পাচ্ছে সবাইকে মারধর শুরু করছে। তারা আবার বলল, এই বল আকাশকে। ছেলেটা দেখিয়ে দেয় আকাশের ক্লাসরুমটা। ওই যে ওইদিকে আসছি, প্লিজ আমায় ছেড়ে দিন। লিডার যে ছিল সে অর্ডার করে বলল, এই তোরা যা, বেটাকে তুলে নিয়ে আয়। দুইজনকে পাঠায় আকাশকে তুলে আনার জন্য। আকাশের মুখে মাস্ক লাগানো, আর উত্তর চোখে পানি চলে আসে। মনে হয় সে এক্ষুনি কান্না করে দিবে। ছেলে দুইটা আকাশকে তুলে নিয়ে যায়। ভাই যে মালটাকে তুইলা নিয়ে আসছি। লিডার অর্ডার করে বলল, সবাই ইচ্ছা তরফে মার ওরে, মারতে মারতে ওরে মেরেই ফেলবি একদম। সবাই আকাশকে মারতে শুরু করে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনেমা দেখছে, কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে যাচ্ছে না। সবাই ইচ্ছে তরফে মারছে আকাশকে। হঠাৎ আকাশের মুখ থেকে মাস্কটা খুলে যায়। লিডার আকাশের চেয়ারটা দেখে আকাশ ভাই বলে চিৎকার দিয়ে মাটিতে ঝুঁকে পড়ে। আরও কান্না করছে আকাশকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু কেউ শুনছে না ওর কথা। অন্যদিকে হেরা তো সেই মজা পাচ্ছে। সে ভাবছে, বেটা তুই আমার না হলে কারোর হতে দেব না। আকাশের নাক মুখ দিয়ে রক্ত পড়ছে। লিডারটা দৌড়ে এসে আকাশের পায়ে পড়ে যায় আর বলল, ভাই আমাকে মাফ করে দিন ভাই, বিশ্বাস করেন এটা যে আপনি আমি কখনই জানতাম না। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আপনার পায়ে পড়ি ভাই, এবারের মতো ক্ষমা করে দিন। আমি জানি একটু পর হয়তো আমার লাশ পড়ে থাকবে কলেজের মাটিতে, কিন্তু ভাই বিশ্বাস করেন আমি না জেনে ভুল করেছি। সবাই তো অবাক, কি হচ্ছে এইসব? আকাশ তো হিংস্র পশুর মতো হয়ে গেছে। এমন সময় মুন্না আর সিয়াম কোথা থেকে যেন হুট করে চলে আসে। সাথে আরো বিশাল একটা গ্যাং। আকাশ পাটা সরিয়ে নিয়ে মুন্নাকে ডাক দেয়, এই মুন্না, হকিটা দে। মুন্না গাড়ি থেকে হকিটা বের করে আকাশের হাতে দেয়। আকাশ তো এলোপাতাড়ি মারতে শুরু করে। যারা যারা আকাশকে মেরেছে সব কয়টাকে মেরে মাটিতে শুইয়ে দিয়েছে। মুন্না দৌড়ে এসে রকির থোবরা বরাবর সজোরে একটা লাথি মেরে বলে, উত্তর বাচ্চা, তোর সাহস কি করে হয় তুই আমার ভাইয়ের গায়ে হাত দিস? তুই শহরে মস্তান হয়েছিস তো কি হয়েছে? বাইকে সেটা কি তুই ভুলে গেছিস? আজ ভাই ভালো হয়ে গেছে, সব ছেড়ে দিছে, তাই বলে তোরা সুযোগটা কাজে লাগাইলি? হেনার তো চোখ বড় বড় হয়ে আছে। কি হচ্ছে কিছুই তার মাথার ভিতরে ঢুকছে না। কিসের ভাইয়ের কথা বলছে ওরা? আর আকাশ মাহমুদ আসলেই কে? হাজারটা প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। কলেজের সবার তো হুশই উড়ে গেছে, কারণ যে ছেলেকে সবাই খ্যাত ছোট লোক বলে টিটকারি করতো, তাকে সবাই ভাই ভাই করছে কেন? আর লিডারটা ওর পায়ে ধরে মাপ চাচ্ছে কেন? এই মুনা, ছেড়ে দে রকিকে। মুনা তো পাগল হয়ে গেছে পুরা, যে আকাশ ভাইয়ের গায়ে এই 2 টাকার রকি মাস্তান হাত দিয়েছে। মুনা তো কোনো মতেই নিজেকে শান্ত করতে পারছে না। তাও আকাশের কথায় সে শান্ত হয়ে যায়। এরা কি তোকে কে কন্ট্যাক্ট দিয়েছে? ভাই আপনার কলেজের একটা মেয়ে। ওকে, বুঝেছি আমি। ভাই আপনার পায়ে ধরে মাপ চাচ্ছি, আপনি আমায় মাফ করে দিন। সোজা এখন এখান থেকে দফা হ। রকি মাটি থেকে উঠে দাঁড়ায় চলে যাওয়ার জন্য। এমন সময় দেখে যে হেনা দাঁড়িয়ে আছে। রকি হেনার কাছে গিয়ে ওর গালের মধ্যে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়। বলে, আজ তোর জন্য নিজের জীবন চলে যেত। কন্ট্রাক্ট দেওয়ার সময় কি বলেছিলি? ভাই ছোট লোক খ্যাত দেখে তোকে সহ্য হয় না। আরে নাদানের বাচ্চা, ভাই ছোট লোক খ্যাত না। ভাইয়ের ঘরে ফ্লোর মুছার কাপড় যেটা আছে সেটা পর্যন্ত তোদের কেনার সামর্থ্য নেই। ভাইকে জানিস? এই শহরের মোস্ট পপুলার টপ বিজনেসম্যান ইয়াকুব সাহেবের ছেলে। আর ভাইয়ের আরেকটা পরিচয় আছে, এই শহরে যতগুলো নামকরা মাস্তান আছে সবগুলোর বাপ সে। হেনার তো চোখ কপালে উঠে গেছে।
মনে হচ্ছে যেন তার কানটা এক্ষুনি ফেটে যাবে। কলেজের সবাই তো মুখে হাত দিয়ে ফেলছে। কি বলে, এই খ্যাতমার্কা ছেলে বাংলার টপ বিজনেসম্যানের ছেলে। সবার যেন সমস্ত কিছু মাথার উপর দিয়ে গেল। এই সেমরি, তুই যত কোটিপতির মেয়ে হোস না কেন, ভাইয়ের পায়ের নিচে পড়ে থাকবি। হেনার তো চোখ মুখ দিয়ে ধোয়া বের হচ্ছে। কথাগুলোর ওজন সে নিতে পারছে না। রকি তার পুরো টিমকে নিয়ে কলেজ থেকে বের হয়ে চলে যাবে। এমন সময় রানা কোথা থেকে যেন চলে আসে, আর সে রকির পুরো টিমকে মেরে মাটিতে মিশিয়ে দেয়। রকিকে মেরে মাটিতে ফেলে রাখছে। রকির নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। রকির রুহু যাচ্ছে আর আসছে।